করব সেই টপিকটা হচ্ছে লবণ সম্বন্ধে আজকে আমরা জানবো। ঠিক আছে, যারা যা জানো না জানো কোনো অসুবিধা নেই, শুধু বেসিক কনসেপ্টটা আমরা জানি যে অ্যাসিড লবণ কিভাবে উৎপন্ন হয়। সবার আগে আমরা এটা দেখার চেষ্টা করি লবণ কিভাবে উৎপন্ন হয়। আমরা জানি যে একটা যখন অ্যাসিড যখন একটা বেস যুক্ত হয় সল্ট প্লাস ওয়াটার। তার মানে অ্যাসিড ও ক্ষার যখন বিক্রিয়া করে তখন লবণ ও জল উৎপন্ন হয়। একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি প্রথমে যে এটার বেসিক কনসেপ্টটা কি আছে। ওকে, দেখো সল্ট সম্বন্ধে আমরা জানবো যে তার আগে হচ্ছে যে সল্ট বিষয়টা কি এটাকে আমরা সংক্ষেপে এটাকে আমরা বোঝার চেষ্টা করি, তারপরে আমরা এটা বেসিকের জায়গার মধ্যে দিয়ে যাব। ওকে, তাহলে দেখো এখানে আমরা পড়ছি সল্ট বিষয়টা কি সেটা আমরা জানার চেষ্টা করব। তোমরা মোবাইল ফোন স্ক্রিনটাকে ঘুরিয়ে নাও, আড়াআড়ি করে দেখতে সুবিধা হবে। Walls were traded off in exchange for salt. Yes, common salt was considered so valuable and used for trade. This unfortunate practice gave rise to the expression, "not worth his salt." In our more civilized times, salt is valued because without it, the formation of tissues and body fluids in all animals and humans would not be possible. Let's learn more about the different types of salts. Let's consider some important facts about how salts form. When different acids react with various bases, দেখো আমরা এটা আগেই বললাম যে অ্যাসিড প্লাস বেস যখন একসাথে বিক্রিয়া করে তখন কি হচ্ছে সল্ট প্লাস ওয়াটার উৎপন্ন হচ্ছে। তাহলে দেখো সল্ট প্লাস ওয়াটার এইভাবে এটা উৎপন্ন হচ্ছে। several salts are formed. Salts can be classified into three fundamental types based on their formation. They are acid salts, basic salts, and neutral salts. এবার এটা ফান্ডামেন্টাল সল্ট, এছাড়াও কিন্তু অন্যান্য আমরা লিখতে পারি। এবার আমাদের যেটা আছে আমাদের এখানে পড়বো, এখানে প্রশম বলছে, অ্যাসিড বলছে, বেস বলছে। তার মানে এই নিউট্রালটাকে আমরা সমিত লবণ বলছি, অ্যাসিড লবণ বলছি, আর ক্ষার লবণ বলছি। অ্যাসিড লবণটাকে অনেক সময় আমরা বাই লবণও বলে থাকি। Click on the links. Reaction between a strong acid and a weak base. Reaction between a weak acid and a strong base. Reaction between a strong acid and a weak base. A salt can be formed by a reaction between a strong acid and a weak base. The resulting solution is acidic and its salts contain one or more hydrogen ions. Reaction between a weak acid and a strong base. A weak acid can react with a strong base and the salt solution formed will be basic. The salt formed will contain one or more hydroxide. Reaction between a strong acid and a strong base. When a strong acid like hydrochloric acid and a strong base like sodium hydroxide react, they usually neutralize each other. এখানটা যেটা হচ্ছে এটা মজার ব্যাপার হচ্ছে, দেখো যে নিউট্রালাইজের ব্যাপারটা হচ্ছে যে রিঅ্যাকশন বিটুইন এ স্ট্রং অ্যাসিড এন্ড স্ট্রং বেস, এটা আমরা আগেও পড়েছি। যখন একটা তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়া হয় তখন এই ধরনের ঘটনা ঘটে। ঠিক আছে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি উৎপন্ন হবে? NaOH প্লাস HCl, তাহলে কিন্তু জল উৎপন্ন হবে আর NaCl উৎপন্ন হবে। A neutral or normal salt is formed along with water. এটাকে বলা হচ্ছে নিউট্রাল বা নরমাল সল্ট। এটাকে আমরা বলছি সমিত লবণ, এটাকে আমরা সমিত লবণ বলছি, বা কেউ কেউ বলছে প্রশম লবণ। সমিত লবণ বলছে, আর কেউ কেউ বলছে এটাকে কি লবণ বলা হচ্ছে? বলা হচ্ছে যে প্রশম লবণ। অর্থাৎ অ্যাসিডের যে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে যে লবণ গঠন করে তাকে সমিত লবণ বা নরমাল লবণ বলা হয়। ঠিক আছে, or common salt, which crystallizes out on evaporation. Sodium chloride, potassium nitrate, and calcium bromide are examples of neutral salts.
Observe this table carefully. Name the salts formed by following the acid and the base reactions. What types of salts are these? Use the drag and drop option to select your answers. আচ্ছা, এটা তোমরা এখন পারবে না, পুরো ডিটেইলসটা আমরা এখন একটু পড়িয়ে দেবো, তখন এই বিষয়টা বোঝা যাবে বা এই ছকটা আমাদের তখন কাজে লাগবে যে এটা কিভাবে হচ্ছে। ঠিক আছে, তো এটাকে আমরা একটা স্ক্রিনশট করে নিতে পারো, তাহলে তোমাদের ব্যাপারটা একটু বুঝতে সুবিধা হবে। ইউ ক্যান টেক আ স্ক্রিনশট অফ ইট, দেন তোমরা এটাকে বুঝতে পারবে যে এটাকে কিভাবে কি হচ্ছে। ওকে, এবার আমরা সরাসরি আমাদের এর মধ্যে চলে যাব, যে আমাদের পড়া আছে সেই পড়ার মধ্যে আমরা চলে যাব যে এটা কিভাবে কি হবে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, আমরা যে আলোচনাটা করছিলাম, প্রথম কথা হচ্ছে যে লবণ কাকে বলে। লবণ কাকে বলে, তাহলে লবণ হচ্ছে কাকে বলে এটা আমাদের আগে জানতে হচ্ছে। লবণ কাকে বলে এটা যদি বুঝতে হয়, তাহলে আমাদেরকে বুঝতে হচ্ছে যে দেখো, যে আয়নীয় তত্ত্ব অনুসারে হাইড্রোজেন ছাড়া অন্য কোনো ক্যাটায়ন এবং হাইড্রক্সিল আয়ন ছাড়া অন্য কোনো আনায়ন দ্বারা গঠিত যৌগকে লবণ বলে। আমি আবার রিপিট করছি, আয়নীয় তত্ত্ব অনুসারে হাইড্রোজেন ছাড়া অন্য কোনো ক্যাটায়ন এবং হাইড্রক্সিল আয়ন ছাড়া অন্য কোনো অ্যানায়ন দ্বারা গঠিত যৌগকে লবণ বলে। যেমন ক্যাটায়ন সোডিয়াম আর অ্যানায়ন সালফেটের সঙ্গে যুক্ত হয়ে Na2SO4 তৈরি হয়। ঠিক আছে, এবার এটা এছাড়া আর কি সংজ্ঞা হতে পারে, যে অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ধাতু বা অন্য কোনো পরাতড়িৎধর্মী মূলক দ্বারা সম্পূর্ণ বা আংশিক রূপে প্রতিস্থাপিত হয়ে যে যৌগ গঠন করে সেই যৌগকে লবণ বলা হয়। এবার দেখো ক্লাসিফিকেশন অফ সল্ট, একটা হচ্ছে নরমাল সল্ট, একটা হচ্ছে অ্যাসিড সল্ট, একটা হচ্ছে বেসিক সল্ট। ওকে, এবার আমরা তোমাদেরকে অপশন দিচ্ছি যাতে করে তোমরা যখন দরকার হবে কথা বলবে, সবসময় কথা বলবে না। আমি স্যার কিছু শুনতে পাচ্ছি না। আমি আরেকবার বলছি, যে বিষয়টা যেরকম আমি দেখাচ্ছিলাম সেটাকে আমরা আবার বলছি একবার। শোনা যাচ্ছে না স্যার। শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, এবারে এখন শোনা যাচ্ছে? স্যার এখন যাচ্ছে। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। স্যার এখন শোনা যাচ্ছে। যখন এরকম হবে চ্যাট বক্সের মধ্যে লিখবে যে শুনতে পাচ্ছ না, তাহলে আমি সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে দেখবো আর কি। ওকে, আমি আবার বলছি এখানটা, যে অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হবে। এখানে একটা শব্দ আমাদেরকে এক করতে হচ্ছে, সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে। সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে যে লবণ গঠন করে তাকে সমিত লবণ বলে। কিরকম হচ্ছে দেখো, এই যে হাইড্রোজেনটা ছিল, এই হাইড্রোজেনটা কিন্তু পুরোপুরি কভার করে গেছে, অর্থাৎ কোনো অংশ কিন্তু বাকি নেই। 2NaCl প্লাস H2O বা আমরা যদি এটাকে এরকম করতাম যে আমরা কি জানি, সোডিয়াম হাইড্রক্সাইড তীব্র ক্ষার, তাই তো, এর সঙ্গে যখন আমরা HCl এর বিক্রিয়া করছি
HCl এ বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? সোডিয়াম ক্লোরাইড আর জল, অর্থাৎ পুরোপুরি কিন্তু এটা রিপ্লেসমেন্ট হয়ে গেল এই হাইড্রোজেনটা। এটাকে বলা হচ্ছে সমিত লবণ বা নরমাল লবণ। কি বলা হচ্ছে? সমিত লবণ বা নরমাল লবণ। বুঝতে পেরেছি সবাই? হ্যাঁ ওকে, এবার আমরা পরেরটাতে যাচ্ছি। এবার দেখো আমরা পরেরটাতে যাব, তাহলে এটা আমরা বুঝতে পারবো যে আমরা বুঝতে পারছি কিনা। পরেরটা কি? পরেরটা দেখো হচ্ছে মানে এটা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয় যখন বলেছি, তার মানে নিশ্চয়ই এমন কিছু আছে যেটা আংশিক রূপে প্রতিস্থাপিত হয়। দেখো অ্যাসিড সল্ট, সেটাকে বলা হচ্ছে অ্যাসিড সল্ট বা অ্যাসিড লবণ বা বাই লবণ। তার মানে অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুধর্মী মূলকের দ্বারা আংশিকভাবে প্রতিস্থাপিত হয়। দেখো আগের বার আমি কি বলেছিলাম? সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়। এবারে কি বলছি? আংশিক রূপে প্রতিস্থাপিত হয়ে যে লবণ গঠন করে তাকে বাই লবণ বা অ্যাসিড সল্ট বা অ্যাসিড লবণ বলে বা অ্যাসিড লবণ বলে। এখানে দেখো ভালো করে লক্ষ্য করে, এখানে যে H2SO4 ছিল, এখানে একটা H রিপ্লেস হয়েছে, একটা। এখানে H2SO4 ছিল প্লাস NOH ছিল, এখানে কিন্তু একটা H রিপ্লেস হয়েছে। একটা H রিপ্লেস হয়ে কি তৈরি হয়েছে? দেখো ভালো করে, একটা H মানে এখানে জল বেরিয়ে গেছে। তার মানে আমি যদি এই বিক্রিয়াটাকে একটু কায়দা করে এরকম ভাবে লিখতে পারতাম তাহলে দেখো সুবিধা হতো। সেটা কিরকম আমি দেখাচ্ছি তোমাদেরকে। NaOH প্লাস H2SO4 লিখলাম। এবার দেখো জল বেরিয়ে গেছে, জল বেরিয়ে যাওয়া মানে এইরকম ভাবে জলটা বেরিয়ে গেল। মানে একটা H কে নিয়েছে, বাকিকে নেয়নি। কারণ একটা H কে যখন নিয়েছে তাহলে কি পড়ে থাকলো? NaHSO4 আর জলটা বেরিয়ে গেছে, এই জলটা বেরিয়ে গেছে। বুঝতে পারছি আমরা? তাহলে দেখো এই যে NaHSO4 এটা কিন্তু বাই লবণও বলা হয়, অর্থাৎ সম্পূর্ণরূপে কিন্তু প্রতিস্থাপিত হলো না। সম্পূর্ণরূপে যেহেতু প্রতিস্থাপিত হলো না, এই জন্য এটাকে বলা হচ্ছে বাই লবণ বা অ্যাসিড সল্ট বা অ্যাসিড লবণ বলা হচ্ছে। যেমন H2SO4 প্লাস NaOH ইকুয়াল টু NaHSO4 প্লাস H2। বুঝতে পারছি সবাই? স্যার। বলো। দেখো এবার আমরা বলছি বেসিক সল্ট, মানে কোনো ক্ষারকীয় হাইড্রোক্সিল মূলক অধাতু বা অ্যাসিড মূলক দ্বারা আংশিকভাবে প্রতিস্থাপিত হয়ে যে লবণ গঠন করে তাকে আমরা বলছি, তাকে কি বলছি? তাকে আমরা বলছি যে এরা হচ্ছে বেসিক সল্ট। যেমন PbOH2 প্লাস HNO3 মানে PbOH প্লাস H2। ঠিক আছে? তাহলে এই PbHNO3 টা কি? PbOH এটা হচ্ছে তোমার বেসিক সল্টের একটা উদাহরণ। ঠিক আছে? এটা হচ্ছে তোমার বেসিক সল্টের একটা উদাহরণ। তাহলে দেখো এইখানেও ব্যাপারটা কি ঘটেছে, এই যে PbOH আছে, একটা OH রিপ্লেস হয়েছে, একটা বেরিয়েছে। অর্থাৎ এটাও কিন্তু অ্যাসিড লবণের মতো কিছুটা ক্যারেক্টার বহন করছে যে পুরোপুরি কিন্তু প্রতিস্থাপিত হচ্ছে না, আংশিকভাবে প্রতিস্থাপিত হচ্ছে। অর্থাৎ PbOH প্লাস HNO3 বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? PbOH প্লাস জল। আর কি হচ্ছে? জিঙ্ক OHCl, CuCO3, CO হাইড্রক্সাইড। এটার নামটা কি? এটার নাম হচ্ছে ক্ষারকীয় কপার কার্বনেট। প্রথমটার নাম PbHNO3 হচ্ছে ক্ষারকীয় লেড নাইট্রেট। আমরা জানি NO3 হলে নাইট্রেট হয় আর NO2 হলে নাইট্রাইট হয়। 2 যখন হচ্ছে নাইট্রাইট আর যখন 3 হচ্ছে তখন নাইট্রেট। তারপরটা তাহলে কি হবে? জিঙ্ক OHClটা ক্ষারকীয় জিঙ্ক ক্লোরাইড। তারপরটা কি হবে? CuCO3 COOH ক্ষারকীয় কপার কার্বনেট। আর PbOHClটা কি হবে? ক্ষারকীয় লেড ক্লোরাইড। এগুলো হচ্ছে ক্ষারকীয় লেড ক্লোরাইড। এগুলো হচ্ছে কি? ক্ষারকীয় লবণ। এগুলো হচ্ছে ক্ষারকীয় লবণ। আচ্ছা, তাহলে দেখো এখানটা আমরা আবার একবার দেখাচ্ছি যে তাহলে এই যখন পুরোপুরি যখন আমার হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হচ্ছে তখন তাকে আমরা বলছি সমিত লবণ। Those salts are known as normal salts. For example, we have HCl. It reacts with NaOH. There is complete replacement. This hydrogen is replaced by a metallic ion sodium. We get NaCl and H2O. So in this case, our NaCl is a normal salt, as there is complete replacement of the ionizable hydrogen atoms. What do you think are acid salts? As the name suggests, there has to be the presence of hydrogen atom. So, acid salts are defined as those in which there is partial replacement of the ionizable hydrogen atoms. In this case, there are two ionizable hydrogen atoms.
but only one of them is replaced by a sodium atom. So what do we get? In the final salt, we have a hydrogen atom, and therefore this salt, NaHSO4, is an acid salt. As we define the acid salts, we similarly have the basic salts. Now what do you think are basic salts? As the name suggests, there has to be the presence of OH radical. So basic salts are defined as those in which there is partial replacement of the OH radical. In this case, we have a base, it reacts with an acid, and there is a partial replacement of these two OH radicals that we have. That is, only one of the OH radicals is replaced by a Cl atom. So we get PbOHCl. So in the final salt, if we see the presence of OH radical, this salt is known as a basic salt. In an acid salt, there is a partial replacement of the hydrogen atom. In a basic salt, there is partial replacement of the OH radical. So now we know the different ways of preparing salts. Let's take one example. Okay, এটা আর আমাদের না জানলেও চলছে যে আমরা মোটে রিঅ্যাকশন গুলো পড়ছিলাম, সেই রিঅ্যাকশনে কিন্তু আমাদের এগুলো অসুবিধা হচ্ছিল জানার ক্ষেত্রে, তো সেই জন্য কিন্তু আমরা এটা করেছিলাম। তো এখন যেহেতু আমাদের এটা জানার ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল, তো সেই জন্য আমরা এবার কি করব, এটা আমরা এবার যেটা শুরু করতে চলেছি যে আমরা কিন্তু এই জিনিসটাকে আমরা এবারে যেটা পড়বো সেটা হচ্ছে যে রিঅ্যাকশন গুলো যেগুলো আমরা পড়তে বাকি থেকে গেছিল আমাদের, তাহলে কিন্তু আমরা সেই রিঅ্যাকশন গুলোকে পড়বো। দেখো কি কি রিঅ্যাকশন আমাদের ছিল, তাহলে সেই রিঅ্যাকশন গুলোকে আমাদেরকে বুঝতে হচ্ছে। রিঅ্যাকশন গুলোর জন্য আমরা চলে যাচ্ছি স্ক্রিন রেকর্ডে, আবার স্ক্রিন শেয়ার করছি তোমাদেরকে। তাহলে দেখো এবার আমরা মোটামুটি আইডিয়া পেয়ে গেছি। আমি যে জায়গাটার জন্য আজকে গেছিলাম, তোমাদেরকে পড়াতে পারছিলাম না, সেই জায়গাটা নিয়ে আমরা এবার আজকে আবার একটু আলোচনা করছি। ওকে, আচ্ছা এবার দেখো যে সালফিউরিক অ্যাসিড ও ক্ষারকের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হয়। সালফিউরিক অ্যাসিডের আমরা ধর্ম নিয়ে পড়ছিলাম। সালফিউরিক অ্যাসিড তীব্র অ্যাসিড লাল লিটমাসকে নীল করে। আর এখানে আমরা একটা জায়গায় গিয়ে আটকে গেছিলাম যে সালফিউরিক অ্যাসিডের ধর্ম নিয়ে আলোচনা করতে গিয়ে যে এটাকে কি বলে, কোনটাকে কি বলে, তখন আমরা দেখলাম NaOH প্লাস H2SO4 যখন বিক্রিয়া করে তখন কি তৈরি করে, NaOHSO4 প্লাস জল। তাহলে এটা কি ধরনের লবণ, এটা কিন্তু একটা অ্যাসিড সল্ট, এটা হচ্ছে একটা অ্যাসিড সল্ট উৎপন্ন করছে। আবার NaOH H2SO4 এর সঙ্গে যখন বিক্রিয়া করছে তখন এছাড়া কি উৎপন্ন করে, সমিত লবণ Na2SO4 প্লাস জলও উৎপন্ন করে। তৈরি করে সমিত লবণ NaOH একটা অ্যাসিড লবণ যেমন উৎপন্ন করে, আবার H2SO4 যখন বিক্রিয়া করে, বিক্রিয়া করলে কিন্তু Na2SO4, এটা আবার হচ্ছে নরমাল সল্ট বা সমিত লবণ, এখানে কিন্তু সমিত লবণ উৎপন্ন করছে। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার NaH4 প্লাস H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করলে অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হবে। এবার তোমরা জেনে গেছো যে আমাকে যাই দিক না কেন আমি কিন্তু পরস্পর লিখতে পারবো যে স্যার এটার সঙ্গে এটা উৎপন্ন হবে। কিরকম, NaH4 প্লাস H2SO4, আমি প্রত্যেকটার ক্ষেত্রে H2SO4 দিচ্ছি, আমি প্রত্যেকবার আর H2SO4 কথাটাকে লিখছি না, প্রত্যেকবার H2SO4 কথাটাকে লিখছি না। তাহলে আমি একবার NaH4OH দিলাম, একবার ম্যাগনেসিয়াম অক্সাইড দিলাম, একবার দিলাম অ্যালুমিনা। এই অ্যালুমিনাটা কি তোমরা জেনে গেছো, উভধর্মী অক্সাইড। তাহলে এটার সঙ্গে যখন প্রত্যেকবারে আমরা H2SO4 দিচ্ছি তখন কি উৎপন্ন হচ্ছে, দেখো এই H2SO4 দেওয়ার ফলে কি হচ্ছে, প্রথম ক্ষেত্রে দেখো কি হবে, NH4 প্লাস জল। তুমি প্রত্যেক ক্ষেত্রে জল বার করে দাও, জল বার করে দিয়ে যেটা থাকবে সেটাকে লিখে দাও, প্রত্যেকটা ক্ষেত্রে জল বার করে দাও। আমি ধরে নিলাম যে প্রত্যেক ক্ষেত্রে আমরা জল বার করে দিয়েছি, প্রত্যেকটা ক্ষেত্রে মাইনাস ওয়াটার। মাইনাস ওয়াটার যখন বার করছি তখন কি উৎপন্ন হচ্ছে, তাহলে দেখো কি পড়ে থাকছে, ফার্স্ট ক্ষেত্রে অ্যামোনিয়াম সালফেট NH4 ম্যাগনেসিয়াম অক্সাইডের ক্ষেত্রে যখন জল বার করে দিলাম ম্যাগনেসিয়াম সালফেট। আর অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষেত্রে কি হচ্ছে, Al2SO4। বুঝতে পারছি, এইভাবে কিন্তু আমরা পুরো জিনিসটাকে সুন্দরভাবে বুঝতে পারবো, সুন্দরভাবে বুঝে যাবে যে এটা কিভাবে হচ্ছে। ওকে, তাহলে এই রকম ভাবে কিন্তু আমরা খুব সহজেই বিষয়টাকে কিন্তু আমরা বুঝতে পারবো যে কিভাবে এই কাজটা আমরা করছি।
এবার আমরা চলে যাব পরবর্তী বিক্রিয়া। পরবর্তী বিক্রিয়া কি? যখন এই H2SO4 ধাতব কার্বনেট বা বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে, অর্থাৎ এই MgCO3 প্লাস H2SO4 যখন এরা বিক্রিয়া করে কি উৎপন্ন করে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। আবার যখন NaHCO3 এর সঙ্গে উৎপন্ন হয়, NaHCO3 অর্থাৎ কার্বনেট বা বাইকার্বনেটের সঙ্গে যখন H2SO4 বিক্রিয়া হয়, সব ক্ষেত্রে কি উৎপন্ন হয়? কমন প্রোডাক্টটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর জল। কার্বন ডাই অক্সাইড আর জল, আর বাদ বাকি যেটা থাকবে সেটা। তাহলে এই ক্ষেত্রে সল্ট দেখো কি হবে? MgSO4 প্লাস CO2 প্লাস জল। আর এর ক্ষেত্রে কি উৎপন্ন হবে? এর ক্ষেত্রে কি উৎপন্ন হবে? NaHSO4 প্লাস কি উৎপন্ন হবে? CO2 প্লাস জল। NaHSO4 টা আমরা কি জেনেছি? এটা হচ্ছে একটা অ্যাসিড লবণ। এটা হচ্ছে একটা অ্যাসিড লবণ। যারা লিখছো তাড়াতাড়ি একদম ঝট করে লিখে নেবে। ওকে, তাহলে প্রত্যেক ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো। তাহলে এটা আমরা আশা করছি যে আমরা সবাই এটা কিন্তু বুঝতে পারছি, তাই তো? এবার আমরা নেক্সটে কখন নিতে হবে? স্যার স্যার বলো। কেমিক্যাল সিরিজ, ইলেকট্রোকেমিক্যাল সিরিজে হাইড্রোজেনের উপরে যারা থাকে, অর্থাৎ ম্যাগনেসিয়াম আছে, জিঙ্ক আছে, আয়রন আছে, এগুলোর সঙ্গে যখন বিক্রিয়া করবে তখন কিন্তু সালফেট লবণ উৎপন্ন করবে আর হাইড্রোজেন। আবার আমি বলছি, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের উপরে যারা যারা থাকবে তাদের সঙ্গে লবণ সালফেট লবণ আর জল উৎপন্ন হবে। সোডিয়াম কার্বনেট সল্ট, সোডিয়াম কার্বনেট অবশ্যই সল্ট। যখন ম্যাগনেসিয়াম প্লাস H2SO4, তোমরা নিজেদেরকে মিউট করো, নাহলে কথা শুনতে পারবে না, নানা রকম আওয়াজ আসছে তোমাদের থেকে। তাহলে কি হবে দেখো? ম্যাগনেসিয়াম সালফেট প্লাস হাইড্রোজেন। আবার যদি এই বিক্রিয়াটা জিঙ্কের সাথে হতো তাহলে কি হতো? তাহলে আমি একেবারে এই বিক্রিয়াটাকে লেখার চেষ্টা করছি। দেখো তোমাদের নিজেদের এত আওয়াজ আসছে, এরকম হলে তো মুশকিল না? দেখো এবার আমি এটা করছি, সেটা হচ্ছে যে কমন জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো। আমি প্রথমে লিখলাম ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া, তারপর লিখলাম জিঙ্কের সঙ্গে বিক্রিয়া, তারপর লিখলাম আয়রনের সঙ্গে বিক্রিয়া। প্রত্যেক ক্ষেত্রেই আমরা কি যোগ করছি? H2SO4, H2SO4, লঘু H2SO4। তাহলে কি উৎপন্ন হবে? প্রথমটার ক্ষেত্রে আমি কি বলছি? প্রত্যেক ক্ষেত্রে উৎপন্ন হবে হাইড্রোজেন, এটা কমন। তাহলে হাইড্রোজেন উৎপন্ন হলে এখানে কি হবে? MgSO4, দেখো এটা বাকি থাকছে। তারপর এটা কি থাকছে? জিঙ্ক SO4, জিঙ্ক SO4, জিঙ্ক সালফেট। কি হচ্ছে? জিঙ্ক সালফেট প্লাস জল। তারপর এটা কি হচ্ছে? SO4 প্লাস হাইড্রোজেন, জল বললাম ভুল করে, সরি, হাইড্রোজেন। এবং এই যে বিক্রিয়াটা, এটা কিন্তু হাইড্রোজেন বিক্রিয়া, হাইড্রোজেন তৈরি করার একটা সুন্দর বিক্রিয়া। ল্যাবরেটরি মেথড, পরীক্ষাতে উৎপন্ন করা হয় জিঙ্ক আর লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন উৎপন্ন হয়। বুঝতে পারছি সবাই? হ্যাঁ স্যার। বুঝতে পারছি? ওকে। হ্যাঁ স্যার। আবার যদি ক্যালসিয়ামের সঙ্গে বিক্রিয়া করতো তাহলে কিন্তু আলাদা কেস হতো। ক্যালসিয়ামের সঙ্গে বিক্রিয়া করলেও হাইড্রোজেন উৎপন্ন হবে। তাহলে ক্যালসিয়ামের সঙ্গে বিক্রিয়া করলো তাহলেও কিন্তু একই ব্যাপার হবে। ক্যালসিয়ামের সঙ্গে কি হবে? CaSO4 plus H2। তাহলে এই পদ্ধতি যদি আমরা মনে রাখতে পারি, খুব সুন্দরভাবে কিন্তু আমরা এটা করতে পারবো। তবে CaSO4 এর সঙ্গে বিক্রিয়া করার একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক আছে, যে যখন Ca ধাতুর সঙ্গে শীতল লঘু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে, প্রথমে অদ্রাব্য ক্যালসিয়াম সালফেট উৎপন্ন হয় ও হাইড্রোজেন গ্যাস নিঃসৃত হয়। কিন্তু অদ্রাব্য ক্যালসিয়াম সালফেট ধাতুর উপর আস্তরণ সৃষ্টি করে বলে বিক্রিয়াটি কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। আচ্ছা, এর সঙ্গে আমরা মাথায় রাখবো লোহা, রূপা, সীসা, সোনা প্রভৃতি ধাতু সঙ্গে সঙ্গে গাঢ় এবং H2SO4, ঠান্ডা H2SO4 এর সঙ্গে কোনো বিক্রিয়া হয় না। সেই জন্য লোহার পাত্রে গাঢ় ও ঠান্ডা H2SO4 রাখা হয়। তাহলে পরীক্ষায় আসতে পারে যে লোহার পাত্রে কেন রাখা হয় গাঢ় ও ঠান্ডা H2SO4? তাহলে কি লিখবো? যে লোহা, রূপা, সীসা, সোনা
প্রভৃতি ধাতুর সঙ্গে গাঢ় এবং ঠান্ডা H2SO4 কোনো বিক্রিয়া হয় না, সেই জন্য লোহার পাত্রে গাঢ় ও ঠান্ডা H2SO4 রাখা হয়। নেক্সট হচ্ছে তাপের প্রভাব, এবং এটা পরীক্ষাতে আসে যে একটি বিক্রিয়া থেকে প্রমাণ করো যে সালফিউরিক অ্যাসিডে কি আছে, সালফিউরিক অ্যাসিডে অক্সিজেন আছে। সেটা হচ্ছে লোহিত তপ্ত ঝামা পাথরের ওপর দিয়ে, লোহিত তপ্ত ঝামা পাথরের ওপর দিয়ে যদি আমরা ফোটা ফোটা গাঢ় H2SO4 দিই, তাহলে এটা বিয়োজন ঘটে। বিয়োজন ঘটে কি হবে, সালফার ডাইঅক্সাইড তার সঙ্গে হচ্ছে জল আর অক্সিজেন উৎপন্ন হবে। এই বিক্রিয়া দ্বারা প্রমাণিত হয় যে সালফিউরিক অ্যাসিডে অক্সিজেন আছে। এই বিক্রিয়া দ্বারা কি প্রমাণিত হয়, সালফিউরিক অ্যাসিডে অক্সিজেন আছে, এটা প্রমাণিত হয়। এই বিক্রিয়া দ্বারা প্রমাণিত হয় যে অক্সিজেন আছে, এটা দ্বারা হয়। এবার আরেকটা এর প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা কি, নিরুদন। এটাকে বলা হচ্ছে নিরুদন, মানে যে জলের প্রতি তীব্র আসক্তি। এটাকে আমি আরেকটা ভাষায় বলি আমরা ইলেকট্রোফিলিক হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক, ফিলিক কথাটার অর্থ আমি আগেও বলেছি যে আসক্তি থেকে আসে। ফোবিক ফিলিক, ফোবিক মানে হচ্ছে ভীতি, হাইড্রোফিলিয়া জলাতঙ্ক, এগুলো হচ্ছে হাইড্রোফিলিক। H2SO4 হচ্ছে মারাত্মক হাইড্রোফিলিক, সেই জন্য জলের প্রতি H2SO4 এর তীব্র আসক্তি আছে। সেই কারণে আর্দ্র বাতাস বা গ্যাস শুষ্ক করতে ঘন H2SO4 ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে লাস্ট একটা বিক্রিয়া করে আজকে আমরা শেষ করব, H2SO4টা শেষ করে দেবো। সেটা হচ্ছে H2SO4 এর ক্ষেত্রে আবার বলছি, এটা হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেত। Ca ক্যালসিয়াম কি করছে, ক্লোরিনকে ডাকছে, ও Cl, তখন Cl পাশে এসে চলে এলো, জন্য এটাকে বলা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরোহাইড্রোক্লোরাইড, ব্লিচিং পাউডারের সংকেত। তো আমরা পরীক্ষাগারে যে এটা ব্যবহার করি, যে জলটা তার মধ্যে ব্লিচিং পাউডার দেওয়া থাকে, যেগুলো কলকাতা কর্পোরেশনে, তো ল্যাবরেটরির মধ্যে অলরেডি যদি ক্লোরিন উপস্থিত থাকে, তাহলে তো আমরা যখন টেস্ট করছি তো অটোমেটিক দেখাবে এইটা। সেই জন্য এই বিক্রিয়াটাকে আবার কি করা হয়, যে HCl আর HNO3 এর মধ্যে অদ্রাব্য কিনা দেখতে হয়। যদি অদ্রাব্য হয়, তাহলে আমরা একদম কনফার্ম যে এর মধ্যে কি আছে, H2SO4